দর্শক স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে নিউজ 24 এর অর্থ বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় দেশের আইটি খাত এবং অর্থনীতি। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের এখানে দুজন অতিথি উপস্থিত আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ জায়েদ। অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন রাসেল আহমেদ, প্রতিষ্ঠাতা আর ফাউন্ডেশন, আইটি নিয়ে আপনার প্রতিষ্ঠান কাজ করে। আরেকজন আছেন আইটি উদ্যোক্তা জনাব নাজিব রাফি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সরকারের উচ্চ মহল থেকে এবং বিভিন্ন জন যেটি বলছেন যে 2021 সাল এবং 2041 সাল এই সালগুলোকে টার্গেট করে যে আইটি খাত বর্তমানে আমাদের যে অর্থনীতির প্রধান যোগান দিচ্ছে গার্মেন্টস খাত, এটিকে ছাড়িয়ে যাবে। অর্থাৎ আইটি খাত বিকাশমান একটি খাত এবং এখান থেকে একটি বিরাট অঙ্কের অর্থ আমাদের আয় হবে। তো এই বিষয়ে যদি আমি প্রথমেই জনাব রাসেল আহমেদ আপনার কাছে আসি, আপনি একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, সম্ভাবনা কতটুকু দেখছেন আপনি? আসলে আমরা কত দূর এগিয়েছি আর কতটুকু পথ বাকি? সম্ভাবনাটা আসলে অপার সম্ভাবনা, কারণ এখানে স্কিলেড পার্সনের জন্য কাজের কোনো শেষ নাই। তো যেটা হচ্ছিল যে শুরুটা হচ্ছিল অনেক ভালোভাবে, সরকার যে পদক্ষেপটা নিয়েছিল অনেক সুন্দরভাবে হচ্ছিল, কিন্তু একটা সচেতনতামূলক আরেকটু ব্যাপার হওয়া দরকার ক্যাম্পেইন, যে আসলে সবাই খুব তাড়াতাড়ি শিখতে চায়। তো এই ব্যাপারগুলো দিয়ে মোটামুটি খুব ভালোভাবে শুরু হচ্ছে। আর এই যে $1 বিলিয়ন লক্ষ্যমাত্রা, এটা আসলে 2012 সাল পর্যন্ত টার্গেট করা হয়েছিল, তো এটা এখনো পূরণ হয়নি আমার জানা মতে। তো আগাচ্ছে খুব ভালোভাবেই। আচ্ছা, একটি বিষয় যেটা হচ্ছে যে আপনারা যে প্রতিষ্ঠান এবং আমাদের আইটি সেক্টরের যে প্রশিক্ষণ দুটো যেটি হচ্ছে সেটির মধ্যে আসলে মানে কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে? আমরা যেটা করছি, আমরা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শেখাচ্ছি, আর এর সাথে নতুন যে কাজগুলো ধরেন অ্যাফিলিয়েট মার্কেটিং, এরপরে রয়েছে মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, এই কাজগুলো নিয়ে আমরা আগাচ্ছি। নাজিব ভাই, আপনার কাছে আসছে, আপনি একজন উদ্যোক্তা। আসলে মানে উদ্যোক্তাদের অবস্থা কি আর উদ্যোক্তা কেমন হচ্ছে? দেখেন, আমাদের দেশের আইটি উদ্যোক্তারা দিন দিন বাড়া সম্ভব এবং প্রত্যেকটা ঘর হতে পারে এক একটা মানে বলতে পারেন আইটি ইন্ডাস্ট্রি। বিকজ আমাদের দেশে কিন্তু মেধার অভাব নাই। আমাদের দেশের প্রত্যেকটা মানুষ মেধাবী। বাংলায় পড়ে যেমন ব্যাংকে চাকরি করে, ঠিক তেমনি সায়েন্সে পড়েও কিন্তু সে বাংলার কাজ করছে। আমাদের এই মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমরা বাঙালিরা কিন্তু প্রচুর মেধাবী। ঠিক তেমনি আমাদের দেশে যে পরিমাণ বেকার ছেলেপেলে আছে, এই পরিমাণ ছেলেপেলে যদি কাজ করে, যেমন ইন্ডিয়াতে আপনি খোঁজ নিয়ে দেখেন এক একটা পরিবার হচ্ছে এক একটা আইটি ফার্ম। তা আমাদের দেশেও কিন্তু সেটা হওয়া সম্ভব। প্রচুর মানে মেধাবী ছেলে আছে, মানুষ আছে। ঠিক পরিকল্পনা মাফিক গভর্নমেন্ট যেভাবে কাজ করছে, এটাকে আরো একটু পরিকল্পিত না আরো গোছালো, যাতে একটা পরিকল্পনা নিয়ে আমরা একটা লক্ষ্যমাত্রার দিকে যেতে পারি, ওই পরিমাণ আমাদেরকে গোছালো হতে হবে। গোছালো হয়ে প্রত্যেকটা পরিবারের জন্য একটা আইটি ইন্ডাস্ট্রি হয়, তাহলে গভর্নমেন্ট যেটা চিন্তা করছে এটা আমরা ডাবল করতে পারি। আমরা কেন চিন্তা করতে পারি না যে ইন্ডিয়ার মতো একটা এত কোটির একটা দেশকে আমরাও ছাড়িয়ে যেতে পারি, আমাদের মতো একটা ছোট কান্ট্রি? বিকজ হচ্ছে আমরা সবচেয়ে মেধাবী। আমরা যারা কাজ করি, আমরা অনেক ক্লায়েন্ট পেয়েছি এরকম যে ওরা ইন্ডিয়ার কাছ থেকে কাজ না করিয়ে আমাদের দেশে চলে এসছে। কেন? আমাদের দেশের কাজের কোয়ালিটি, আমাদের দেশের ডেভেলপারদের যারা প্রোগ্রাম নিয়ে কাজ করছে, এদের অনেক মেধা এবং অনেক ভালো কাজ করছি আমরা, এবং ওয়ার্ল্ডে একটা ভালো ধরনের সুনাম আমরা অবস্থান করছি আমাদের কাজ। আসলে কাজগুলো কি যদি একটু মানে খোলামেলা করে বলেন, কারণ বিষয়টি আমাদের দেশে গার্মেন্টস এর মতো এত পুরাতন না, সেহেতু এই ক্ষেত্রে যারা কাজ করছে এরাও আপনাদের মতোই তরুণ এবং আপনাদের জুনিয়র এরকম অনেকে আছেন। আসলে কাজগুলো কি সবার জানার সাথে কাজগুলো যেটা হয় যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজটাই এখানে বেশি, আর এছাড়া রয়েছে অ্যাপস ডেভেলপমেন্ট, আর সবচেয়ে বেশি দরকার হয় যেটা একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে সেটা মার্কেটিং করতে হয়। মার্কেটিংটা খুব মানে প্রয়োজন আছে, তো এই কাজগুলোই এখন খুব বেশি চলছে। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটা খুব আগ্রহী, কারণ এটা মানে নতুনদের খুবই এটা মানে ভালো লাগে আর কি, আর ভালো লাগার জায়গাটা কিন্তু খুব সহজে ওরা শিখতে চায়। তো এই কাজগুলো আর কি এখন খুব ভালোভাবে সবাই শিখছে। কিন্তু আমরা আইটি খাত বলতে যেটা বুঝি যে ইন্টারনেট, কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার, এই যে বিষয়গুলো, অ্যাপস, বিভিন্ন বিষয়গুলো আছে। তো মানে এগুলোর ক্ষেত্রে আসলে মানে কোনটার দিকে আমাদের বেশি মানে আগ্রহ এবং সম্ভাবনা? এখন আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকেই সবচেয়ে বেশি আগ্রহী, মানে আগাচ্ছি। আর সফটওয়্যারগুলো এখন সব ওয়েব বেসড হচ্ছে, কারণ এখন কিন্তু অফলাইন সফটওয়্যার এখন কোনো মানে ওই রকম প্রয়োজনীয়তা নাই। এখন যা হচ্ছে সব অনলাইনে আপনার কাজ করতে হচ্ছে। সো এখানে সফটওয়্যারগুলো ওয়েব ভার্সন হওয়ার কারণে বিভিন্ন এপিআই, সফটওয়্যারের যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলো যেগুলো আছে সেইগুলোর বিষয়ে আগ্রহী হচ্ছে সবাই। কিন্তু যে বিষয়টি আমরা দেখি যে আইটি ফার্মের ব্যবসার কথা বলছিলেন নাজিব ভাই, সেই আইটি ফার্মে আসলে কি কি কাজগুলো চলে এবং এটা মানে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়? দেখেন, আমি একটা কোম্পানির জন্য ওয়েবসাইট তৈরি করতে পারি, অ্যাপস তৈরি করতে পারি, কোম্পানির ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারি। কোম্পানির দেখেন আগে যেটা হতো যে সেটা হচ্ছে আপনার মার্কেটিং এর জন্য প্রচুর কাজ করা হতো। দেখেন আমাদের দেশে
এখন যেটা হয় একদম সিম্পলি দেখেন, ফেসবুকে মার্কেটিং করার জন্য একটা লোক নিয়োগ হয়। তো আইটিতে আমরা কত দূর গিয়েছি, মানে আপনি তো এখন ওয়েবসাইট পড়ে রয়েছে, অ্যাপস পড়ে রয়েছে, হিউজ একটা মার্কেট পড়ে রয়েছে। আমাদের মতো উদ্যোক্তারা যারা যেটা করা উচিত সেটা হচ্ছে যে আরো বেশি পরিপক্ক হয়ে, গভর্নমেন্ট তো সহযোগিতা করছে কিন্তু এই সেক্টরটা আরো বেশি সহযোগিতা করা উচিত। কারণ আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানকার মানুষগুলো আরো শিখে আরো বেশি উদ্যোক্তা হওয়া সম্ভব। কারণ আমরা যে কাজটা করছি, আমাদের কাজগুলো কিন্তু মানে বেশিরভাগই হচ্ছে ক্লায়েন্ট দেশের বাইরে। আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি পিপলের কাজ করে দিচ্ছি। তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি পিপল থেকে যখন কাজ করে দিচ্ছি, ওরা তখন আমাদের দেশে কি করছে, আমাদের দেশে ওরা টাকা আনছে আমাদের দেশে। তো এটাকে খুব সহজে অনেক বেশি আনা সম্ভব। মানে সহজ মানে হচ্ছে যে আমি বিশ্ব জুড়ে কাজ করতে পারছি, আমার কোনো ভিসা লাগছে না, পাসপোর্ট লাগছে না। মানে এটা একটা ওপেন মার্কেট, আপনি যেখানে ইচ্ছে সেখানে কাজ করতে পারেন। দেখেন আমাদের দেশের যারা মার্কেটিং এর কাজ করে, আমি সিম্পল একটা উদাহরণ দিই। আজকে ইউএস এর পরিবার দুপুরে কি খাবে এটা বাংলাদেশে বসে একটা ছেলে ঠিক করে। আপনার কাছে অবাক লাগতে হতে পারে, সেটা হচ্ছে মানে কোন রেস্টুরেন্ট কি প্রোডাক্ট কি প্রমোশন দিচ্ছে সেগুলোকে বাংলাদেশের ছেলেরা বসে বসে মার্কেটিং করে বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে। তার মানে হচ্ছে ওরা কি করছে, তখন সেই অফারগুলো নিয়ে দুপুরে লাঞ্চ করছে, রাতে ডিনার করছে। কিন্তু এটা এই মার্কেটিংগুলো কিন্তু বাংলাদেশ থেকে হচ্ছে। ওদের দেশে গাড়ি বিক্রি হবে, সেটা বাংলাদেশে বসে ছেলেরা মার্কেটিং এর কাজ করে। আবার ওদের দেশে বড় বড় অ্যাপস আপনি দেখেন, আমাদের দেশে অ্যানিমেশন ক্ষেত্র কাজ করছে। যেমন এই যে আপনি কিছুদিন আগে একটা অ্যানিমেশন মুভি ছিল, এই মুভির মানে বিশেষ একটা কাজ করেছে বাংলাদেশের একটা ছেলে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমরা কোথায় আছি? তাহলে আমাদের দরকার হচ্ছে আরো বেশি, আপনি আরো বেশি যে জিনিসটা সহযোগিতা দরকার পৃষ্ঠপোষকতা। আমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে ইন্টারনেটের দাম। আমার মতে হচ্ছে 10 টাকা করে 1 জিবি দেওয়া হচ্ছে, কারণ এটা লস নাই। মানে ছেলে পেলে যে আপনার এই 10 টাকা 1 জিবি নিয়ে যে মিস ইউজ করবে এটা না, মানে এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি বলতে পারেন। কারণ আপনি আমার কাছে যত বেশি এই জিনিসটা সহজলভ্য হবে তত বেশি আপনি মিস ইউজ হবে, কিন্তু সেটাকে আপনি পজিটিভলি মানুষকে ডাইভার্ট করেন। মানুষ মিস ইউজ কয়দিন করে, বেশি দিন করে না, কিন্তু আপনি সেটাকে ডাইভার্ট করে ভালো দিকে কাজ করান। তারপর দেখেন একটা আপনি যদি ভালো একটা কম্পিউটার সেট আপ দিতে চান, আপনাকে একটা ভালো অ্যামাউন্টের টাকা আপনাকে গুনতে হয়। দেখেন আপনি মার্কেট থেকে একটা ভালো মোবাইল কিনতে চান, 8-10 হাজার টাকার মধ্যে একটা ভালো মোবাইল পাবেন, খুবই ভালো মোবাইল পাবেন। কিন্তু একটা ভালো কম্পিউটার কিনতে চান, আপনি এই কম টাকায় পাবেন না। গভর্নমেন্টের যেমন দোয়েল নিয়ে উদ্যোগ নিয়েছিল, এরকম গভর্নমেন্টের আরো উদ্যোগ নেওয়া উচিত। এবং আইটিতে আমাদের যে কম্পিউটার প্রোডাক্টসগুলো, যেন আপনি খুব ভালো মানের একটা কম্পিউটার জন্য 20,000 টাকা সেট আপ দিতে পারেন, এরকম হওয়া উচিত। তাহলে কি হবে, প্রত্যেকটা মানুষের যেরকম বললাম ঘরে ঘরে একটা ইন্ডাস্ট্রি হওয়া সম্ভব, সেটা হওয়া সম্ভব। প্রতিবন্ধকতা জায়গা আরো আছে এখানে। যেমন আমার একটা প্রস্তাবনা আছে ইন্টারনেট নিয়ে, যেটা হয় যে ইন্টারনেট কিন্তু শহরেই পাওয়া যায়, গ্রামে পাওয়া যায় না। আর আমি ঢাকাতে যে দামে ইন্টারনেট কিনছি সেই দামে কিন্তু আমি গ্রামে পাচ্ছি না। সো ওইখানে কিন্তু আমার প্রবলেম হচ্ছে। আর এই কাজগুলো কিন্তু আপনি যেখানে ইচ্ছা সেখান থেকে করতে পারছেন। এই ঢাকা জ্যামের মধ্যে আপনার কেন থাকা লাগবে? আপনি গ্রামে যান, গ্রামে গিয়ে কাজ করেন। কিন্তু ওই একটা কারণে কিন্তু আমরা যেতে পারছি না, শুধুমাত্র ইন্টারনেটের কারণে। আর আরেকটা প্রবলেম রিসেন্টলি হয়েছে যে আবাসিক এলাকাতে কিন্তু যে স্টার্টআপ গুলো আছে, আমাদের এই আইটি ইন্ডাস্ট্রির মানে আইটি ফার্মের বেশিরভাগ স্টার্টআপই হচ্ছে দেখা যাচ্ছে যে কয়েকজন মিলে শুরু করে, তারপরে আস্তে আস্তে সেটা অনেক বড় পরিণত হয়। তো এদের কিন্তু এই আবাসিক এলাকাতে এই কাজগুলো পরিচালনা করার সমস্যা হচ্ছে। এই নজর দেওয়ার প্রয়োজন, কাজ করছে এটা নিয়ে। তো এইটা খুবই জরুরি দরকার যে ইন্টারনেটের দামটা কমানো। কিন্তু আউটসোর্সিং এর কথা উনি বলছিলেন, যেটি হচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে আসলে আয়ের প্রক্রিয়াটা কি? মানে আমি একজন তরুণ হিসাবে আমি কাজ করতে চাই, এবং এটার জন্য প্রচুর রিসোর্স পাওয়া যায়, ঘরে বসেই সম্ভব। সেই কাজগুলো যেমন আমি যদি কাজগুলোর মধ্যে যে বললাম প্রথমে আপনার যদি ডেভেলপমেন্ট দিয়ে শুরু করেন, বর্তমানে কোডিংটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ এরপরে পৃথিবীটা হবে শুধুমাত্র কোডিং যারা করে তাদের জন্য, যে আপনি কোনো একটা কিছু করছেন ওটাকে অটোমেশন করা হবে। তো এই জন্য কোডিং এর প্রয়োজন। তো কোডিংটা দিয়ে শুরু করতে পারেন। কোডিং এ আবার অনেকগুলো সেক্টর আছে। আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, লারাভেল, পিএইচপি, এরপরে আরো বিভিন্ন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, রুবি অ্যান্ড রেইলস, পাইথন, এগুলো দিয়ে বিভিন্ন ওয়েব অ্যাপ তৈরি করা যায়। তো এইটা শুরু করা যেতে পারে। বা আপনি মনে করেন ফটোগ্রাফি করতে পছন্দ করেন, আপনি ক্যামেরা নিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে এটা বিক্রি করার জায়গা আছে। মানে এমন কিছু নাই যেটা আপনি আপনার স্কিলটাকে আউটসোর্স করতে পারবেন না, জাস্ট জায়গাটা আপনাকে চিনতে হবে। নাজিব ভাই, যেটা হচ্ছে উনি জায়গা চেনার কথা বলছিলেন, কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি অনলাইনে নানান ধরনের বিজনেস এখন চলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজনেস হচ্ছে। তো মানে সেই ক্ষেত্রে আপনারা কোনো সহযোগিতা পরামর্শ? ওয়ার্ল্ডে কমন হয়েছে। আপনি দেখেন ফেসবুকে যদি আপনি খোঁজ দেন, ই কমার্স সাইট আছে কম করে হলো, মানে এফ কমার্স, ফেসবুক রিলেটেড যে অ্যাপস কম করে হলো 2000-এর উপরের সাইট আছে। কেউ একজন বাড়ি রংপুর, সে হচ্ছে বাঁশ দিয়ে কিছু একটা বানায়, এটাও কিন্তু সে ফেসবুকের মাধ্যমে বিক্রি করছে। মানে এই যে দেখেন সে যে করছে, এখানে ট্রান্সপোর্টের সমস্যা, তার সমস্যা হচ্ছে অনলাইন পেমেন্ট সিস্টেমের সমস্যা। কেন দেখেন একটা উদ্যোক্তা সে যখন 100 টাকার একটা প্রোডাক্ট বিক্রি করে, বিকাশ যদি তার কাছ থেকে 20 টাকা করে কেটে নেয়,
তাহলে কিন্তু সে আর পোষাতে পারবে না। এখন কি অবস্থা দেখছেন? আপনার কাছে আসছি রাসেল ভাই। ই কমার্সে এখন আমাদের শুরু করেছিলাম এখন থেকে 5-6 বছর আগে, অনলাইন যখন শুরু হয়েছিল তখন আস্তে আস্তে শুরু হয়েছিল। তো এখানে এখন প্রবলেম দেখা দিচ্ছে কিছু কিছু, যেমন প্রধান প্রবলেম হচ্ছে পেমেন্ট মেথড। তো আপনি একটা জিনিস কিনবেন, সেইটা দাম যদি হয় 30 থেকে 35 টাকা বেশি 100 টাকার মধ্যে, তো কিন্তু আপনার প্রোডাক্টটা মানে গ্রাহকের কাছে পৌঁছানোর আগে কিন্তু সেই প্রোডাক্টটার মূল্যমান অনেক বেড়ে যাচ্ছে। তো এই কারণে কিন্তু সবাই চেষ্টা করছে যে বাজারে গিয়ে কিনতে, কিন্তু আমাদের চাওয়াটা আসলে সেরকম না। আমাদের চাওয়াটা সবাই যেন অনলাইন থেকে প্রোডাক্টটা কিনে ট্রাস্টেড জায়গা থেকে, কিন্তু এই যে দামটা বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু ট্রাস্টেড জায়গাটা থাকছে না। তো পেমেন্ট মেথডটা যদি ক্লিয়ারলি ইজিলি করা, পেপ্যালের কথা বলছিলাম। হ্যাঁ পেপ্যালের কথা বলছি, পেপ্যালটা যদি হতো, অথবা অন্যান্য দেশে যেটা থাকে যে একটা পেমেন্ট নেটওয়ার্ক থাকে গভর্নমেন্টের বা বিভিন্ন প্রতিষ্ঠানের। তো আমাদের দেশে যেগুলো আছে সেগুলো প্রাইস খুব হাই, যেটা বললাম যে শতকরা 30 থেকে 40% আপনার চলে যাচ্ছে এখানে। তো এটা হওয়ার কারণে প্রবলেম হচ্ছে। আর যেটা রয়েছে সমস্যা, সেটার মধ্যে রয়েছে আপনার হচ্ছে প্রোডাক্ট পাঠানো। তো প্রোডাক্ট পাঠানোর ক্ষেত্রে যেটা হয়, কুরিয়ার সার্ভিস দিয়ে কিন্তু এটা পরিচালনা করা খুবই সম্ভব, মানে অসম্ভব হচ্ছে। আমি জানি কক্সবাজার থেকে কিন্তু এখন তো কুরিয়ার সার্ভিসেই চলছে। হ্যাঁ এখন কুরিয়ার সার্ভিসে চলছে, কিন্তু প্রোডাক্টটা পেতে অনেক দেরি হচ্ছে, প্রোডাক্টটা নষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে আসলে মানুষ ট্রাস্টের জায়গা থেকে কিন্তু উঠায় নিচ্ছে। নাজিব ভাই, যেটা দেখেন, ই কমার্সের প্রোডাক্টগুলো ডেলিভারির ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করতে পারতো ডাক বিভাগ। দেখেন ডাক বিভাগের কিন্তু কোথায় ওর ডাক মানে সেন্টার নেই, সব জায়গায় আছে। তাহলে এটাকে যদি মানে পরিকল্পনা মাফিক কাজ করা যায়, এই ডাক বিভাগ কিন্তু ই কমার্সের একটা প্রাণ কেন্দ্র হতে পারে। মানে ডাক বিভাগের মাধ্যমে হ্যান্ড ক্যাশ পেমেন্ট, যেমন দেখেন আপনি একটা ই কমার্সের মাধ্যমে একটা প্রোডাক্ট কিনলেন, প্রোডাক্টটা ডেলিভারি দিতে আসছে যে কোম্পানি, ওটা হচ্ছে আরেকটা কোম্পানি। ও কি করলো, আপনার কাছে একটা প্রোডাক্ট ডেলিভারি দিল, দিয়ে কি করলো আপনার কাছে হ্যান্ড ক্যাশ, মানে আপনি প্রোডাক্টটা বুঝে পেয়েছে, তাকে টাকা দেয়, হ্যান্ড মানে ক্যাশ অন ডেলিভারি পেতে পারে, হ্যাঁ তাকে আপনি টাকাটা দিচ্ছেন। এখন ওই যে ডেলিভারি কোম্পানিটা, তার উচিত হচ্ছে যে কোম্পানির কাছে প্রোডাক্টটা নিয়ে এসে তাকে মানে পেমেন্ট রিটার্ন করা। তারা কি করছে, মার্কেট থেকে কিছুদিন পরে গায়েব হয়ে যাচ্ছে। এতে করে বাংলাদেশের অনেক উদ্যোক্তা, আমাদের মতো ছোট ছোট উদ্যোক্তাগুলো আস্তে আস্তে বসে যাচ্ছে, প্রতারিত হচ্ছে। এই জায়গাটাও আমাদের ডাক বিভাগ কিন্তু কাজ করতে পারতো। তাহলে কিন্তু আমরা একদম স্মার্টলি প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমরা খুব সহজে প্রত্যেকটা মানুষের কাছে, আমি এখন আমার একটা প্রোডাক্ট টেকনাফ পাঠানো দরকার, আমি কিন্তু সহজে ডাক বিভাগের মধ্যে পাঠিয়ে দিতে পারতাম। এটি মানে এই জায়গাগুলোকে আরো বেশি পেমেন্ট মেথড সিস্টেমটা কিন্তু আপনি চাইলে ডাক বিভাগের সামনে করতে পারতেন, তাহলে কিন্তু খুব সহজে আমি মানে মানি ট্রানজাকশন করতে পারতাম। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা কিন্তু বাংলাদেশের প্রোডাক্টে অনেক চাহিদা আছে, যদি সঠিকভাবে বাইরে পৌঁছাইতে পারি এই প্রোডাক্টগুলো, তাহলে কিন্তু অনেক বড় ই কমার্স সেক্টরটা দাঁড়া যাবে। যে চীনের আলিবাবা ধরেন, বিশাল কিন্তু মার্কেট, ওরা শুধুমাত্র এক চায়না পোস্ট দিয়ে টোটাল প্রোডাক্ট সে সারা ওয়ার্ল্ডে ডেলিভারি করছে। এই কাজটা কিন্তু আমরা পারতাম, শুধু একটা কারণেই পাচ্ছি না, এই যে আমরা ডেলিভারি করার সিস্টেমটা। দেখেন আমি ভাইয়ের সাথে একটা কথা একমত হই, সেটা হচ্ছে আপনি টাঙ্গাইলের চমচম এটা কখনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির পিপলকে খাইয়েছেন? একবার খাইয়ে দেখেন, ওরা দেখবেন ওদের দেশ থেকে শুধু টাঙ্গাইলের চমচম খাওয়ার জন্য আমাদের দেশে আসবে। আপনি কুমিল্লার রসমালাই এটা খাওয়াই দেখেন কাউকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। কিন্তু এই প্রোডাক্টগুলোকেই যদি আমাদের দেশে খুব সুন্দর রিজার্ভেশন সিস্টেম করে ওদের দেশে যদি মানে সেগুলোকে পাঠানো যেত, এটাও একটা বড় ইন্ডাস্ট্রি হতো, এটা একটা ই কমার্স ইন্ডাস্ট্রি, সেটা অনলাইনে হতে পারতো, ভালো হতে পারতো, একদম খুব সহজ একটা ব্যাপার। কিন্তু অনেক মানুষ এটার সাথে সংযুক্ত হয়ে কাজ করতে পারতো, কর্মসংস্থানের সৃষ্টি। এটাই মানে এগুলোই হচ্ছে মানে ব্যাপারগুলো হচ্ছে যে আমাদের দেশের সম্ভাবনার জায়গাটা হচ্ছে 1000 টাইম, বাট আমরা ওয়ান টাইমে সেটাকে ইউটিলাইজ করছি। কিন্তু নাজিব ভাই, আপনি যেটা বলছিলেন যে অনলাইনে বিজনেস, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ফেসবুক পেজ, কেউ ইউটিউবের মাধ্যমে আয় করছে, দেখেন সেটা আসলে মানে কেমন হচ্ছে বাংলাদেশে, আর মানে বাধাটা কোথায় ব্যাপকভাবে করা? সিম্পলি বলি, ইউটিউব হচ্ছে একটা বড় ভিডিও প্ল্যাটফর্ম। আপনি আজকে কি করলেন, খুব ভালো আপনি চা বানানোর একটা রেসিপি তৈরি করলেন, করে এটাকে ভিডিও করলেন, আপনার মোবাইল দিয়ে করেন, করে আপনি এটাকে ইউটিউবে দিলেন। আপনার কাছে কি মনে হয় ইউটিউবে আপনার এই ভিডিওটা কতগুলো মানুষ দেখে? কয়েক হাজার কোটি মানুষ দেখতে পারে। শুধু কি করতে হবে আপনাকে, এটার পাশাপাশি একটু মার্কেটিং শিখতে হবে। তো আপনি কিন্তু আপনার এই ভিডিওটাকে হিউজ মানুষের কাছে দিয়ে দিচ্ছেন, এবং এই আপনার এই চা বানানোর রেসিপি সিস্টেমটা দেখার ফলে কিন্তু আপনার একটা ইনকাম আসতেছে, এবং এটা আমাদের দেশের প্রচুর ছেলে পেলে ইউটিউব থেকে ইনকাম করে। এটা সিম্পলি আপনাকে একটা সাইট কথা বললাম যে ইউটিউব, যেখান থেকে প্রচুর মানুষ ইনকাম করছে। এটা ফেসবুক থেকে করতে পারেন। আপনি মুভি দেখেন, মানে আপনি তো রেগুলার মুভি দেখেন, তো মুভি দেখলে যেটা হয়, আপনি শুধু মুভির রিভিউ লিখেও কিন্তু আপনি করতে পারেন, ইনকাম করতে পারেন। এরকম ইনকাম করা প্রচুর আছে। দেন আমাদের চ্যানেল আছে, একটা চ্যানেল দেখা যাচ্ছে কি করে, সে হচ্ছে মুভির একটা জায়গাতে যে এন্ডিংটা এভাবে না হয় এইভাবে হতে পারতো,
পাবলিক কিউরিয়াস, যখনই দেখে যে এই মুভির এন্ডিংটা এভাবে হতে পারে, দেখি তো কি আছে ভেতরে, এভাবে দেখে সে নিজে ছোট্ট করে দিয়ে দিল কিন্তু এই মুভি ক্ষেত্রে ডিভিডি মানে কিরকম আগ্রহী তরুণরা বা আমাদের যুব সমাজ দেখেন মানে এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আয়ের ক্ষেত্রে? দেখেন আমাদের দেশে আপনি দেখেন একটা শ্রেণী আছে প্রচুর বাংলায় আপনাকে আবৃত্তি শেখানোর জন্য অ্যাক্টিভ, একটা শ্রেণীকে পাবেন আপনাকে ডিবেটস শেখানোর জন্য অ্যাক্টিভ। আমাদের দেশে কিন্তু এখন অনলাইন ইনকাম করার জন্য অ্যাক্টিভ, কিন্তু অ্যাক্টিভের জায়গায় কিছু মানুষকে প্রতারণা করছে কিছু মানুষ। গভর্নমেন্টের উচিত হচ্ছে যারা প্রতারণা করছে এদেরকে মানে সরিয়ে দাও, সরিয়ে দিলে এই সমাজ উন্নত হওয়ার জন্য বেশি কিছু দরকার নাই। আসলে আমাদের একটু আন্তরিকতা দরকার, আমরা দেশটাকে ভালোবাসি, দেশটাকে অনেক দূরে নিয়ে যেতে চাই, এরকম সপ্তমাজ কিছু মানুষকে এগিয়ে দেওয়া উচিত। যেমন আরআর ফাউন্ডেশনের কথাই বলি, মানে অসাধারণভাবে কাজ করে যাচ্ছে মানুষের জন্য। এটা মানে আপনি মানে এটা আরো আমাদের দেশে আরো আরআর ফাউন্ডেশন হতে পারে, এটা হতে পাওয়ার জন্য গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা দরকার। যেমন আমাদের উদ্যোক্তার কথা বলেন, উদ্যোক্তার কথা বলতে গেলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে আমাদেরকে মোটিভ করার জন্য, আমাদেরকে আরো ভালো কাজ করার জন্য কিন্তু এখন পর্যন্ত আমরা একটা ইনিশিয়েটিভ পাইনি যে তোমরা যেটা করছো এটা ভালো কাজ, তোমাদের আরো কি কি সাপোর্ট লাগবে, এটার জন্য কিন্তু আমরা কখনো কোনো উদ্যোগ পাইনি। এই উদ্যোগটা দরকার। আপনি যেটা একটু আগে বলছিলেন নারীর হাতে আগামী, এরকম একটা আপনাদের নারীর হাতে সুন্দর আগামী, সুন্দর আগামী। তো আমরা এটা করলাম যে নেক্সট জেনারেশন যেন তারা এই বিষয়ে সচেতন হয়। তো সেই সচেতন করার জন্য প্রথমে শিক্ষিত করতে হবে মাকে, তারপরে না সচেতন হবে। তো সেই দিক থেকে, আর মেয়েরা এই দিক থেকে খুব পিছিয়ে আছে, সেই দিক থেকে চিন্তা করে আমরা এটা শুরু করেছি। তো এটার খুবই ভালো ফলাফল, কারণ আসলে একটা মেয়ে কোনো একটা কাজ নিয়ে সে কিন্তু একাগ্রতার সাথে মানে খুব চমৎকার ভাবে করতে পারে, যেটা একটা ছেলের পক্ষে সম্ভব না। সে একটু বাইরে যাবে, ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দেবে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই ব্যাপারটা খুব কম। তো তারা কিন্তু ওই কাজটা খুব ইজিলি দেখে নিতে পারছে। তো এই জায়গাটা আমরা শুরু করেছি অলরেডি। আমরা আমাদের প্রত্যেক বছর একটা করে বৃত্তি দেওয়া হয়, বৃত্তিতে আমরা কিছু ভালো মেয়ে পাচ্ছি, সেই মেয়েদের আমাদের টিমে নিয়ে নিচ্ছি। নিয়ে অলরেডি আমরা একটা বিশাল টিম তৈরি করেছি, যেটা আস্তে আস্তে বাড়ছে। এবং এখানে আমরা বাইরে যে ক্লায়েন্টের কাজগুলো, তারপরে আমরা বিভিন্ন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে সেটা সেল করা, ইভেন এমনও আছে যে একটা মেয়ে বাইরে চলে গিয়ে চাকরি করবে বিভিন্ন জায়গাতে, সেখানে সে চলে যাচ্ছে। এইভাবে আমরা একটা জায়গা তৈরি করেছি। প্রশিক্ষণের বিষয়টা, যেটা আমাদের কিন্তু অনেক পলিটেকনিক ইনস্টিটিউট আছে, মানে সেই প্রতিষ্ঠানগুলোতে আসলে এই যে একটা মানে আধুনিকায়নের অবস্থায়, সেটা কতটুকু আছে আমাদের? আমাদের দেশের পলিটেকনিক স্টুডেন্টদের একটা চমৎকার সুযোগ হচ্ছে ওরা 7 সেমিস্টারের পরে 8ম সেমিস্টারে ওরা ইন্টার্ন করতে পারে। এটা গভর্নমেন্টের একটা ভালো উদ্যোগ। এখন এই ইন্টার্নশিপ সিস্টেমটা কি? ইন্টার্নশিপ সিস্টেম হচ্ছে কোনো একটা ফার্মে গিয়ে কারোর সাথে কাজ করা। এখন এই ফার্মে গিয়ে এই 3 মাস সময়টাকে ওরা যেভাবে কাজ শিখছে, এটাকে আরো বেশি মানে আপনার প্রপার ইউটিলাইজ করতে পারে, গভর্নমেন্ট আরো বেশি উদ্যোগ করতে পারে, ওদেরকে পরিকল্পনা মাফিক কাজ শিখেতে। সবাই একটা ট্রেন্ড না শিখলো, বিভিন্ন ট্রেন্ডে কাজ শিখলো, এরকম কাজ শেখার কাজগুলো আমরা করতে পারি। এতে করে এখানকার একটা সেক্টর মানে প্রচুর ছেলে পেলে পড়াশোনা করছে সারা বাংলাদেশ থেকে। কম করে আমার একটা আইডিয়া হচ্ছে এরকম যে প্রতি বছর কম্পিউটার সায়েন্স থেকেই প্রতি বছর প্রায় 1.5 থেকে 2 লাখ ছেলে পেলে বের হচ্ছে। কিন্তু এরা কিন্তু প্রত্যেকটা আমাদের সম্পদ হতে পারতো, আমরা সেই সম্পদের দিকে আগাচ্ছি না। যেমন আমাদের দেশের এই কাজগুলোকে মানে যারা ইন্টার্ন করে বা ইন্টার্নের সময়টা এখন ওদের 3 মাস আছে, আমার পরামর্শ হচ্ছে আরো 1 মাস বাড়িয়ে দাও, 4 মাস, যাতে করে ওরা একটা কাজ খুব স্মার্টলি শিখতে পারে। তারপর হচ্ছে যে এই ইন্টার্নশিপ দেখেন আপনার প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যারা অনার্স পড়ছে, এদের কি হয়, লাস্টের দিকে একটা প্রজেক্ট করতে হয়, থিসিস করতে হয়, অথবা হচ্ছে আপনার এটাকে কি বলে ইন্টার্নশিপ করে। এই সিস্টেমটাকে আরো বাস্তবায়ন করা উচিত। তাহলে দেখবেন এরা রিয়েল লাইফের কাজের পাশাপাশি এইসব ইন্টার্নশিপ করার পরে ওদের মধ্যে এক ধরনের বিজনেস মেন্টালিটি আসবে, এদের মধ্যে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে, এদের মধ্যে হতে পারেন আপনি মানে আমি কেন সম্ভাবনা দেখছি না যে আমাদের দেশে আরেকটা ফেসবুক হবে। হ্যাঁ দেখেন আপনি চীনের দিকে তাকান, ওরা কিন্তু ওদের দেশের মানে যোগাযোগ মাধ্যম ইউজ করে, ওরা কিন্তু ফেসবুক ইউজ করে না। তাহলে আমাদের দেশেই যদি আমাদের একটা যোগাযোগ মাধ্যম থাকতো, আপনার কোনো আইডিয়া আছে ফেসবুকের মাধ্যমে আমরা কি পরিমাণ টাকা দেশের বাইরে পাঠাই? শুধু ফেসবুকের মাধ্যমে, মানে ফেসবুক আমাদের কাছ থেকে আয় করছে অনেক অনেক। কিভাবে আমি আপনাকে বলি, আপনার একটা প্রোডাক্ট আছে, আপনি প্রোডাক্টটা তো মানুষকে দেখাইতে হবে, তা আপনি কি করলেন একটা অনলাইনে বুস্ট পোস্টের মাধ্যমে আপনি সবাইকে দেখাচ্ছেন, মানে ফেসবুক পেজ থেকে। ফেসবুক পেজ থেকে। এখন দেখেন আপনি $1 খরচ করছেন হচ্ছে 1 ডের জন্য, আপনি $100 খরচ করছেন হচ্ছে 30 ডেজের জন্য। এখন কি পরিমাণ এখানে ইনভেস্ট করছে আমি আপনাকে বলে বুঝতে পারবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে যদি আমাদের একটা যোগাযোগ মাধ্যম থাকতো, তাহলে আমরা কি করতাম, এই যে ইনভেস্টমেন্টটা এটা আমাদের দেশেই করতাম, এই টাকাটা আমাদেরই থেকে যেত। তো গভর্নমেন্টের উচিত হচ্ছে, দেখুন আমরা কি করছিলাম কিছুদিন আগে, আমরা হচ্ছে ওডেস্কে বা আপওয়ার্কে বা ফ্রিল্যান্সিং বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে কাজ করছিলাম। আমাদের দেশে চমৎকার গভর্নমেন্ট একটা উদ্যোগ হচ্ছে বিলেন্সার।
বিলেন্সার হচ্ছে আমাদের দেশের নিজস্ব মানে পোর্টাল যেখানে কাজ করে, এবং এই বিলেন্সার কিন্তু এখনো অনেক মানে 100% মানুষের মানে কাজের জায়গা নিতে পারে নাই। এখন নিতে পারে নাই কেন? নিতে পারবে না তা তো না, নিতে পারবে। ওই পরিবার ওটাকে কাজে লাগাইতে হবে। তারপর আমরা একটা সোশ্যাল মাধ্যম করতে পারি। আমরা কি করতে পারি না বলেন? আমরা সবই করতে পারি, পুরো পৃথিবী থেকে দেখাই দেওয়ার মতো আমাদের সব আছে। দেখেন আমার দুঃখ আরেক জায়গা, দুঃখটা হচ্ছে আমরা যখন ছোট ছোট সফটওয়্যার তৈরি করি, ওয়েবসাইট তৈরি করি, আপনি কি দেখেন সরকারের বড় বড় ওয়েবসাইট গুলো আমাদের দেশে মানুষ করে না, ওরা করাচ্ছে বাইরের কান্ট্রিগুলোতে। কারণ আমাদের দেশের ছেলেপেলেগুলোর কাজগুলো ওয়ার্ল্ডে বিক্রি হয় খুব সুনামের সাথে, আর আমরা আমাদের দেশে কাজগুলো করাচ্ছি হচ্ছে মানে এই আমাদের দেশের মানুষগুলোকে আপনি যেরকম উৎসাহিত করছেন, ইনভেস্টমেন্ট করছেন, তাদেরকে কাজ দিয়ে আপনাকে উৎসাহিত করতে হবে। তাদেরকে যদি কাজ দিয়ে আপনি উৎসাহিত না করেন তাহলে তারা গর্ব করতে পারবে না এই আমাদের গভর্নমেন্টের এই কাজটা আমার করা। এই যে গর্ব করার এই জায়গাটা আপনাকে তৈরি করে দিতে হবে। রাসেল ভাই, যেটা হচ্ছে মানে এই যে আইটি খাতের উন্নতি আমাদের হচ্ছে, যেটি বিকাশমান একটি খাত, কিন্তু এর মাধ্যমে কিন্তু অপরাধ হচ্ছে, এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? আমরা অনেক বড় বড় অপরাধে এই আইটির মানে সহায়তা নিয়েছে অপরাধীরা, এটা আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, অপরাধ হচ্ছে এটা যেটা হয়, টাকাও চলে গেছে হ্যাঁ। ব্যাংকের। আমাদের যে সন্ত্রাসী হামলা হলো কিছুদিন আগে, সেখানেও কিন্তু তারা আইটির সহযোগিতা নিয়েছে বার্তা আদান প্রদানে। এইগুলো আসলে কিভাবে নিয়ন্ত্রণ সরকার আর কি করতে নিয়ন্ত্রণ পারে? অনেকভাবে করা যেতে পারে। যেটা কয়েকদিন আগে যেটা হলো যে একটা নির্দিষ্ট এলাকার অপারেশনের সময় নির্দিষ্ট এলাকার ইন্টারনেট বন্ধ করে দেওয়া, যে ব্যাপারটা, এটা খুবই ভালো একটা উদ্যোগ। যে কারণ এই যে গুলশানের যে হামলাটা হলো, এখানে কিন্তু তারা একটা এনক্রিপশন মেসেজিং সিস্টেমের মাধ্যমে তারা কিন্তু ডেটা ট্রান্সফার করেছে, যেটা কিন্তু ট্র্যাকিং করা পসিবল না। উইকার, হ্যাঁ, এই ধরনের অনেকগুলো অ্যাপ আছে যে অ্যাপগুলো দিয়ে আসলে ট্র্যাকিং করা পসিবল না। তো যেটা করা যেতে পারে, যে এই ছবিটা যে তুলছি ক্যামেরাতে, সেটা কিন্তু আমার মোবাইলে আছে, সেটা কিন্তু আমরা ওইখান থেকে ইন্টারনেটের এই মাধ্যমটাকে ইউজ করে প্রতারণাও হচ্ছে। হ্যাঁ, প্রতারণা হচ্ছে। তারপর অনেক ইউটিউবে দেখা যায় যে আপনি বাংলায় সার্চ করলে প্রচুর অ্যাডাল্ট কন্টেন্ট আসছে, যেটা হচ্ছে ইউটিউবে আয় করা যায়, অ্যাডাল্ট জিনিসের উপর মানুষের একটা আগ্রহী বেশি, তো সেটা দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো মানে প্রতিরোধ করার জন্য যেটা দরকার, আইন শৃঙ্খলা বাহিনী যারা এগুলো নিয়ন্ত্রণ করবে, তাদের এই ব্যাপারে একটু সচেতন, তাদেরও দক্ষতা বাড়াতে হবে। হ্যাঁ, তাদেরও দক্ষতা বাড়াতে হবে এই জায়গাটা। আমি একটু ভাইয়ের সাথে কথার সাথে একমত করি, সেটা হচ্ছে যারা অপরাধ করছে এই সংখ্যাটা কিন্তু খুব কম। কেন তারা অপরাধ করছে? তাদেরকে সুযোগ দিচ্ছে তাই। এখন আপনি সচেতনতা বাড়ান, আইন শৃঙ্খলা বাহিনীর মানে উদ্যোগ বাড়ান, সক্ষমতা বাড়ান, তারপর হচ্ছে আপনি গভর্নমেন্টের এখানে আরো পরিকল্পনা বা নজরদারি বাড়ান, তাহলে দেখবেন আপনার মানে অপরাধ হবে না। আমি সাপোজ আপনার মানে এটা একটা এরিয়া, এখন এই এরিয়ার মধ্যে আপনি 500 লোক থাকে, আপনি কিন্তু যদি 500 লোককে মনিটরাইজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার অপরাধটা হবে না। কে কি করছে এটা যদি আপনি জেনে যান, আপনি যদি প্রত্যেকটা মানুষকে ভালো কাজ করতে উৎসাহিত করেন, এটা যে একটা সোনার বাংলা, এটা যে আমরা এই দেশটা যে আমাদের একটা সোনার বাংলাদেশ, এই ভালোবাসাটা যদি প্রত্যেকটা মানুষকে জাগ্রত করতে পারেন, তাহলে এই দেশের অপরাধ হবে না। রাসেল ভাই, যেটা হচ্ছে যে মানে আইটি খাতের প্রথম 1, 2, 3টা প্রতিষ্ঠান হিসাব করলে আপনারটা একটা, তো আপনারা হচ্ছে মানে গ্রাম পর্যায়ে কি করছেন মানে শেখানোর জন্য? একেবারে রুট লেভেলে আমরা যেটা করছি, আমরা আমাদের প্রচুর রিসোর্স তৈরি করছি, যে রিসোর্স গুলো যাতে অ্যাক্সেসিবল হয় গ্রাম থেকে। কিভাবে করছেন এটা? আমরা ইউটিউবে কন্টেন্ট আপলোড করছি, আমরা ফেসবুক যে গ্রুপ আছে সেই গ্রুপের মাধ্যমে আয়োজন করছি, আর এছাড়া আমাদের কিছু প্রোগ্রাম আছে, যেমন আমরা স্কুলে গিয়ে তাদের ক্যারিয়ার সম্পর্কে ধারণা দিচ্ছি। স্কুলে যে আপনার রিসেন্টলি যে আইটি নিয়ে ইন্টারমিডিয়েট একটা বই যুক্ত হয়েছে, এসএসসিতে যুক্ত হয়েছে, তো সেইটা নিয়ে কিন্তু অনেকেই টিচাররা কিন্তু অতটা আসলে আইটি নিয়ে মানে বুঝে না, কারণ তারা এই বিষয়ে এক্সপেরিয়েন্স না। তা আমরা কি করছি, স্কুলে গিয়ে আমরা ওই বিষয়গুলো তাদের জানানোর চেষ্টা করছি, যাতে রুট লেভেল থেকে শেখাচ্ছেন। হ্যাঁ, শিক্ষকদের এবং স্টুডেন্টদেরও আমরা দেখাচ্ছি যে তোমরা কোডিং করো, প্রোগ্রামিং করো, তোমরা ডিজাইন করো, তোমরা ফটোগ্রাফি করো, তাদের মাইন্ড যাতে সেট হয়ে যায় এই দিকে, যে আমি পড়াশোনা করে যে একটা চাকরি করব এই দিকে যেন তারা না যায়, তারা নিজেরা কোনো কিছু করতে পারবে, এইটা যেন তাদের মাথায় ঢোকায় দেওয়া হচ্ছে। এভাবে আমরা গ্রামে গিয়ে কাজ করি। একটু ভাইয়ের সাথে অ্যাড করি, মানে এই যে স্কুল বাচ্চাদেরকে নিয়ে কাজ করছে, এখন দেখেন আমাদের দেশের প্রতিটা পরিবার কিন্তু বেশিরভাগ বাচ্চাদেরকে টিভিতে আপনার কার্টুন নেটওয়ার্ক ওপেন করে দেয়। তাকে কার্টুন নেটওয়ার্ক ওপেন না করে দিয়ে তাকে যদি এইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওপেন করে দেওয়া হয়, সে তার চেয়ে বেশি ভালো পারবে। এখন একটা ছেলে আপনার এংরি বার্ডস গেমটা খেলছে, সে হচ্ছে আপনার ক্ল্যাশ অফ ক্ল্যান খেলছে, এখন তাকে যদি বলা হয় তুমিও চাইলে এই গেমটা খেলতে পারো, এখন তার জন্য যদি আমাদের দেশে আরো বেশি কন্টেন্ট তৈরি হতো, তাহলে কিন্তু সে একজন প্রোগ্রামার হতে পারতো, সে একজন অ্যাপ ডেভেলপার হতে পারতো। দেখেন ওয়ার্ল্ডের মানে ইন্ডিয়ার কথাই বলি, কিছুদিন আগে দুটা ছোট ভাই, ওরা একই বয়সী, ওরা একটা গেম ডেভেলপ করেছে, ওয়ার্ল্ডে বিখ্যাত হয়েছে গেমটা, মানে প্রচুর মানুষ এই গেমটা ডাউনলোড দিয়েছে, মানে প্রচুর পরিমাণ ওদের, মানে ওরা সবাই অবাক হয়ে গিয়েছে এই বয়সে একটা ছেলে। এটা আসলে দৃষ্টান্ত না, এটা আসলে উদাহরণ না, এটা বাস্তব, এটা আমাদের দেশের প্রচুর ছেলেপেলে দ্বারা সম্ভব।
এবং ওরা যারা মানে আউটসোর্সিং করছেন যারা, তারা তো বেশিরভাগই শিক্ষার্থী, তো সেটা আসলে আয়টা কিরকম হয় তাদের মাসে? দেখেন কিভাবে হচ্ছে? একটা সহজ কথা বলি, স্কিলডের উপর ডিপেন্ড করে হচ্ছে এখানকার মানুষদের আয়। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটা পিপল আমাকে কেন কাজ দিবে? আমি স্কিলটাই, আমি যখন স্কিলড হচ্ছি এখানে দেখেন, আমি এমনও দেখেছি যারা নতুন মানে 3 মাস শিখেছে, 4 মাস শিখেছে, কাজ করতে গিয়ে পার আওয়ার $5 করে কাজ করছে। এখন দেখেন পার আওয়ার যদি সে $5 করে কাজ করে, পার ডে হচ্ছে কত? $10 যদি সে কাজ করে, মানে 10 আওয়ার যদি সে কাজ করে $50, মান্থলি কত হচ্ছে তাহলে? হিউজ পরিমাণ হচ্ছে, এবং সে খুব ভালো কাজ করছে। এখন তাহলে কি আপনি সবাইকে কি আউটসোর্সিং করতে পাঠাবেন? না, আপনি একটা পরিকল্পনা করেন, আপনি এটা শিখবেন, আপনি ওটা শিখবেন, যে যেটা ভালো পারে প্রত্যেককে দ্বার উন্মোচন করে দিতে হবে প্রত্যেকটা জিনিস শেখার জন্য। আমি একজন ভালো অ্যানিমেশন ডেভেলপার হতে পারি, আমি 3D মানে কাজ করতে পারি, গেমস ডেভেলপ করতে পারি, আমি অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারি, আমি ভালো ভালো প্রোগ্রামার হতে পারি। ওয়ার্ল্ডে বিখ্যাত বিখ্যাত গেম আছে, সেই গেমগুলোর রিডিজাইনটা আমাদের দেশ থেকে হতে পারে। মানে অনেক সুযোগ আছে, এই সুযোগগুলোকে আপনাকে দ্বার উন্মোচন করে দিতে হবে। উনি যে সুযোগগুলোর কথা বললেন, এগুলো শেখানোর ক্ষেত্রে কতটুকু সুযোগ আছে? সেখানে ক্ষেত্রে অসংখ্য সুযোগ আছে, এটা আপনাকে উদ্যোগ নিতে হবে শুধু একটা। আর কারণ বাচ্চাদের প্রোগ্রামিং শেখাবেন, বাচ্চাদের প্রোগ্রামিং এর জন্য স্পেশালাইজ একটা সাইট আছে, সেই সাইট থেকে কিন্তু বাচ্চাদের তারা ছোট ছোট গেম ডেভেলপমেন্ট করে এখানে কাজ করতে পারে। তো সেখানে জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা কি করি, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট খুব সবাই শিখছে, আমরা ওইটার পিছনে দৌড়াই, কিন্তু আসলে ব্যাপারটা তা না। আমার ফ্রেন্ড কি করে যে আপওয়ার্কে সবচেয়ে কম কাজ পাওয়া যায় কোন বিষয়, সে সেই বিষয়টা শিখবে। তো সেই বিষয়ে প্রতিযোগী কম, সে ওটাতে অ্যাপ্লাই করে কাজ পেয়ে যায় খুব দ্রুত। সে হচ্ছে জাহাজের ইন্টেরিয়র ডিজাইন যেটা সেটা করে। তো এই যে কাজটা মানুষের মাথায় কিন্তু আসবে না। তো আমরা যে আমাদের যেটা উচিত যে ট্রেন্ডের পিছনে না ছুটে, যেটা মানে থিঙ্ক আউটসাইড অফ দ্য বক্স, ওইভাবে চিন্তা করতে হবে আমাদের। তো এইভাবে চিন্তা করে আমাদের আগাতে হবে। আর যেটা আমরা করি যে কোনো একটা কিছু শেখার আগে সেটা যত রিসোর্স নিয়ে এসে আমরা হার্ড ডিস্ক পূর্ণ করি, এটা করা যাবে না। আমি যেটা শিখতে চাই সেটা আমার কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল, সেটা আমরা দেখবো, সেটা অনলাইনে দেখে শিখে এভাবে শিখবো, এটা করা উচিত। সেটা হচ্ছে আপনি একজন উদ্যোক্তা হিসেবে এই কাজ করতে যে মানে বাধাগুলো কি দেখতে পাচ্ছেন? দেখেন বাধাগুলো দেখতে পাচ্ছ যে আমি আপনাকে বললাম, আমাদের দেশে পর্যাপ্ত ইন্টারনেট নেই, কিন্তু আমাদের তো 3G 4G। দেখেন 3G 4G তো আমার Price so high। আমার প্রাইস সো হাই। আমি যখন আপনাকে বললাম আপনি কিন্তু 1GB 10 টাকায় দিতে পারেন, আমি বলি 10 টাকা না, মানে আপনি অনলি 500 টাকায় আনলিমিটেড দিতে পারেন। যে 500 টাকা তুমি আনলিমিটেড, তুমি যা খরচ করতে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ গভর্নমেন্ট বলছে যে আনলিমিটেড দিলে যেটা অ্যাবিউজ হবে। তো আপনি নিয়ন্ত্রণ করেন, একটা ওয়েবসাইট গুলো ব্লক করেন যেগুলো ব্যবহার করার দরকার নাই, মানে নিয়ন্ত্রণ করতে হবে। অভিভাবকদের সচেতন করতে পারি যে ইন্টারনেট নিয়ে আপনার ছেলে কি করছে এটা আপনি খোঁজ রাখেন। দেখেন এই ভাইয়ের সাথে আমি একমত যে এখন কিন্তু প্রচুর পরিমাণ জঙ্গি বিরোধী সচেতনতা হচ্ছে, এটা অবভিয়াসলি একটা পজিটিভ জিনিস, এটা আমাদের আরো আগে হওয়া দরকার ছিল। আজকে প্রথম আলো রিপোর্ট হচ্ছে 11 বছর আজকে জঙ্গিরা অনেক দূরে গিয়েছে। এটা যদি আজ থেকে আরো 5 বছর আগে সচেতনতা শুরু হতো তাহলে আজকে জঙ্গিরা এত দূর যেত না। তাহলে ইন্টারনেটের ব্যাপারে ক্ষেত্রে হচ্ছে আপনি যদি সচেতন করেন মানুষকে, ওই যে আপনাকে বললাম অপরাধ করছে বা খারাপ হচ্ছে এই সংখ্যাটা কিন্তু কম, এটাকে কিন্তু আপনার নিয়ন্ত্রণ করা সম্ভব আছে। এমন না যে আপনার সমাজের 70% পিপল খারাপ হয়ে গেছে, এমনটা কিন্তু না। আপনার সমাজে 5% পিপল খারাপ, খারাপ বলে ওরা আপনার চোখের সামনে আসছে। এখন তাহলে এই 5% কিন্তু আপনি মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনার টোটাল জায়গাটা কিন্তু অনেক পিওর হয়ে যাবে। আসলে এখানে সবচেয়ে বড় আমি যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে আমাদের আরো বেশি কি করতে হবে, উদ্যোগী হতে হবে। দেখেন আপনি সহজ কথা বলি, আমি ফ্রিল্যান্সিং করি, দেশের বাইরে থেকে টাকা আনি। আমি যদি এখন মানে কোন একটা ব্যাংকে টাকা উজ্জ্বল করতে যাই, সে আমাকে বলে যে কোত্থেকে আনছেন টাকা, এই দেন সেই দেন। আমাকে যদি এরকম মানসিক হ্যারাসমেন্ট করে তাহলে কিন্তু আমি কি করতে পারবো না, দেশের টাকা দেশে আনতে চাইবো না। আমাদের দেশে দেখবেন প্রচুর মানুষদের দেশে বাইরে চলে যাওয়ার একটা প্রবণতা আছে। কেন আছে? তারা ডলার ইনকাম করতে চায়। আর এই যে ফ্রিল্যান্সিং খাতটা, এটা যদি আরো বেশি অ্যাক্টিভ হয় তাহলে মানুষ কিন্তু দেশের বাইরে যাবে না। দেখেন আপনি সাংবাদিকতা করেন, আপনি সাংবাদিকতার পরেও কিন্তু বসে বসে আপনি যে সাংবাদিকতার যে টপিকটা নিয়ে কাজ করেন, এই কন্টেন্ট কিন্তু আপনি ডেলিভারি দিতে পারেন, এটাও কিন্তু আপনার একটা আয়ের মাধ্যম হতে পারে। কিন্তু সেটি হচ্ছে যে যেসব প্রতিষ্ঠানগুলো আছে অনেককে পারিবারিকভাবে উদ্বুদ্ধ করা হয় যে হ্যাঁ আপনারা পরিবারের এই কজন মিলে আয় করতে পারেন, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং, কিন্তু এই ক্ষেত্রে আবার আমরা অনেক প্রতারণার অভিযোগও পাই। না এখন সেই ক্ষেত্রে প্রতারণার অভিযোগটা কেন পাচ্ছেন? ওই যে বললাম প্রতারণা কারা করছে, এটা সংখ্যা কয় অল্প কিছু, আপনি কিন্তু বেশি মানুষ করছে না। তাহলে আপনাকে চিহ্নিত করে এই মানুষগুলোকে সরিয়ে দিতে হবে। এবং দেখেন সাপোজ মানে আর ফাউন্ডেশন কাজ শুরু করলো, কাজ শুরু করার পরে কি হলো, এখন ওরা যে ভালো কাজ করছে এটা কিন্তু মানুষই ফিডব্যাক দিচ্ছে। আবার একটা মানুষ কি করলো, সেও কিন্তু একটা উদ্যোগ নিল, উদ্যোগ নিয়ে কিছুদিন পরে দেখবে যে এখানে তো চরম ব্যবসা, সে পুরো মনে করেন 500 লোকের কাছ থেকে 10,000 টাকা করে নিয়ে সে মার্কেট থেকে গায়েব। কথা তাহলে এখন সে যে উদ্যোগটা নিচ্ছে তার উদ্যোগে যদি সার্টিফাই আপনি না করে দেন তাহলে কিন্তু সে এরকম খারাপ উদ্যোগ নিতে রাজি হবে এবং উদ্যোগী হবে। দেশে যেটা দেখেন আমাদের দেশের ফ্রিল্যান্সিং আউটসোর্সিংটা মার্কেটে
অনেক বেশি প্রসারিত হওয়ার আগেই কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করে গেছে। আপনি ডুলেন্সার বলেন, আপনি বিভিন্ন কোম্পানিগুলো বলেন, ক্লিকের মাধ্যমে ইনকাম করার একটা কথা বলেন, এটা কিন্তু মার্কেট থেকে ওরা এসে প্রথমে কিন্তু হিউজ পরিমাণ একটা টাকা মার্কেট থেকে নিয়ে গেছে। আপনি জানেন কিনা, আমি কতটুকু জানি আমি জানি, আমি দেখেছি হিউজ পরিমাণ মানুষদেরকে রাস্তায় নেমে যেতে, মানে এদের পরিবার কিছু নাই আর, হিউজ পরিমাণ টাকা। সরকারের নজরদারি বাড়াতে হবে। হ্যাঁ, মানে এই কারা করছে, কে কি উদ্যোগ নিচ্ছে, এগুলো আপনাকে নজরদারি করতে হবে। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। রাসেল আহমেদ ভাই, আপনি মানে আমরা সবাই আশাবাদী, আপনাদের কাজ নিয়ে আপনারা কতটুকু আশাবাদী যে মানে আমরা এগিয়ে যাব এই খাতে, অনেক বেশি বাংলাদেশ অর্থনৈতিকভাবে এই খাত থেকে সমৃদ্ধ হবে, মানে সেই ক্ষেত্রটা সেই স্বপ্নটা কতটুকু দেখতে পাচ্ছেন বাস্তবে? হ্যাঁ, আমি অনেক আশাবাদী। এই সেক্টরটা যদি আমরা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি, এখান থেকে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে এবং তারা মানে কাজ করতে পারবে এখানে। তো এই সেক্টরটা শুধুমাত্র আমাকে একটু সচেতন থেকে কাজ করতে হবে। নাজিব ভাই, এক কথায় যদি আসি, এক কথা হচ্ছে যে এই সেক্টরটা এমন একটা সেক্টর যে সেক্টরের দিয়ে আপনি বাংলাদেশের প্রতিটা মানুষকে আপনি কর্মজীবী করতে পারেন। এটা একটা দুইটা টপিকের উপর না, এই সেক্টরটার, আইটি সেক্টরটার থাউজেন্ডস মানে মানে টাইপের কাজ আছে। আপনি শুধু যে ওয়েব ডেভেলপমেন্ট করবেন তা না, আপনি গ্রাফিক ডিজাইন করবেন তা না, আপনি অ্যাপ ডেভেলপমেন্ট করবেন তা না, তাহলে হিউজ পরিমাণ কাজ আছে। তো আমাকে কি করতে হবে? আমাকে স্কিল হতে হবে, স্কিল হয়ে আমাকে কাজ করতে হবে। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের আইটি খাত নিয়ে, আইটি খাতের ভবিষ্যৎ নিয়ে, অর্থনীতিতে এর কি অবদান থাকতে পারে, এবং বলা হচ্ছে যে গার্মেন্টস খাতকে ছাড়িয়ে যাবে আইটি খাতের যে আয় সেটি। তো আমরাও সেটি নিয়ে আশাবাদী। আমরা চাই বাংলাদেশ একটি শক্ত অর্থনীতির উপর দাঁড়াবে, দক্ষ জনবল সৃষ্টি হবে বাংলাদেশে, এবং সেই লক্ষ্যে যারা কাজ করছে তারা সঠিক পৃষ্ঠপোষকতা পাবে। তো আজকের বীজ সংলাপ এখানে শেষ করছি। আগামীকাল একই সময় আবার দেখা হবে অন্য কোনো বিষয়। সাথেই থাকুন।